আসসালামু আলাইকুম। আমরা আছি আজকে পডকাস্টের যেই নতুন নিয়ম শৃঙ্খলা অনুযায়ী রাজনীতি এবং রাজনীতির পথ যেভাবে আমরা আগিয়ে নিতে চাচ্ছি সেভাবে যদি আসসালামু আমরা আলাইকুম। আপনি একটু লক্ষ্য করবেন তাহলে অবশ্যই আপনারা এই নিয়ে আলোচনা করা হচ্ছে। সো আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নজরুল ইসলাম, আরো আমাদের অনেক ভাই যুক্ত হবেন আশা করি আজকের এই এই পডকাস্টে। আর এই পডকাস্টের মূল উদ্দেশ্য সেটি হলো খালেদা জিয়াকে নিয়ে মিডিয়া যে পরিমাণ চর্চা করতেছে, গত 17 বছর এই মিডিয়া কোথায় ছিল? প্রথম একটা কথা। আর সেকেন্ড যে প্রশ্নটা আপনাদের কাছে রাখবো, যেই নেতা কর্মীরা আজকে খালেদা জিয়াকে আনার জন্য বিমানবন্দরে গিয়েছে, সেই নেতা কর্মীরা 2011 সালে যখন খালেদা জিয়াকে জেলে নেওয়া হচ্ছিল তখন এই নেতা কর্মীরা কোথায় ছিল? তারা কোন গর্তে লুকিয়ে ছিল? আর আজকে কোন গর্ত থেকে লুকিয়ে বের হয়ে বিমানবন্দরে যাচ্ছে? যে বিমানবন্দর জেলখানা থেকেও কিন্তু অনেক দূরে, বিমানবন্দর জেলখানা থেকে অনেক দূরে, সেখানে যে তাদেরকে নিয়ে আসতে পারতেছে, কিন্তু ঘর থেকে যখন নিয়ে যাওয়া হয়েছে তখন সেই ঘরে রাখার মতন সেই নেতা কর্মীদের অধিকার হয় নাই। মানে বাংলা ভাষায় বলতে যদি বলি মুরদ হয় নাই। সো এই মুরদ কেন হয় নাই সেটা আমরা আজকে জানবো। সো ভাই নজরুল ইসলাম ভাই, আপনার কাছে চলে যেতে চাই প্রথমে। আপনি কি মনে ধন্যবাদ। করেন? আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিরা আসবেন একটু পরেই। আর যারা দেখছেন শুনছেন, আসসালামু আলাইকুম। আসলে আমরা সেই পলাশী থেকে আজ পর্যন্ত এমন কিছু আমলা এবং নেতা দ্বারা শাসিত হয়েছি, কখনো স্বেচ্ছায়, কখনো ওরা কু করে ক্ষমতা নিয়েছে। এর চেয়ে এদের রাষ্ট্র পরিচালনার যে ধরন, যে সিস্টেম, জঙ্গলের মাংসাশী অর্থাৎ হিংস্র প্রাণী এর চেয়েও ভালো। কি জন্য বললাম হিংস্র প্রাণী জঙ্গলে থাকে, কদাচিৎ লোকালয়ে এসে আক্রমণ করে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দেশে আসছেন। প্রশ্ন হলো, চিকিৎসা শেষে দেশে আসছেন এমন কোন মিডিয়া নাই এই বিষয়টা ফলাও করছে, কোথায় খাচ্ছেন কোথায় ঘুমাচ্ছেন। কিন্তু আমি যদি মিডিয়াদেরকে, সব মিডিয়া না, যেসব মিডিয়া ওই সময় নীরব ছিল, যে সময় 2 কোটি টাকার জন্য, 2 কোটি টাকাটা জনগণ জানেন, একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সবাই বলতো খালেদা জিয়া চুরি করেন। আসলে এটা চুরি করেন নাই। 2 কোটি টাকা রাজস্ব ফান্ড থেকে উনি একটা এতিমখানার নামে রেখেছিলেন। তো জমি কিনতে হলে তো এখানে একটা প্রক্রিয়াগত ত্রুটি আছে, যেহেতু খালেদা জিয়া প্রধানমন্ত্রী, উনি এতিমখানার নামে ওই জায়গায় একটা করে। যাই হোক, এই ভুলের জন্য যদি উনার এত বছর সাজা হয় জামিনহীন, এবং একজন বৃদ্ধ মহিলা এক্স প্রধানমন্ত্রী, উনার যদি বিদেশ চিকিৎসা পর্যন্ত আইনিভাবে বন্ধ করা হয়, এটা কি কোন বিধানে লেখা আছে? আর একটা কথা হলো, এই 2 কোটি টাকা তিনি মেরেও খান নাই, যেটা এখনো প্রায় 16 কোটি বা 18 কোটি টাকা হয়ে গেছে। আমরা যদি এর সাথে তুলনা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বললেন তার উনার বাসাতে টি বই ছিল, সে 620 কোটি টাকা, আরেকটা হচ্ছে 400 কোটি টাকা। এখন উনি বললেন আমি যখন জানলাম এরা এত টাকা ইয়ে করেছে, ব্যাংক ব্যালেন্স আছে, অবৈধ আয় করেছে, তখন আমি এদেরকে তাড়িয়ে দিয়েছি। আমি যদি প্রশ্ন করি সঞ্চালক ভাইয়ের মাধ্যমে সচেতন মহলের কাছে এবং শেখ হাসিনার কাছে এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কাছে এবং যারা কেন্দ্রীয় থেকে ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কি এটা উচিত ছিল না? ধরলাম তিনি জানেন না ওই 2টা টিবই কিভাবে এত টাকার মালিক হলো। জানার পর তিনি তো দুদককে বলা ওনার উচিত ছিল যে এই আমার 2টা টিবই আমার অজান্তে এই 624 কোটি টাকা আর 400 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন করে এদের বিরুদ্ধে একটা মামলা করেন। তিনি তা তো করলেন না। তাহলে একজন প্রধানমন্ত্রী একটা দেশের সর্বশেষ বিচারের জায়গা, এক্ষেত্রে তো একজন প্রধান যদি বলেন আমি জানি না, আপনার 2টা টিবই, একজন 624 কোটি টাকা, একজন 400 কোটি টাকা আত্মসাৎ করলো, অবৈধ সম্পদ অর্জন করলো, আপনি জানেন না, তাহলে আপনি দেশ চালানোর প্রথমত প্রশ্ন হচ্ছে যোগ্যতা নাই কি আছে সেটা ক্লিয়ার করা দরকার। 2 নম্বরে, আপনি এই চাকর, এই 2টি টিবইকে যারা টাকা দিয়েছে, এত টাকার মালিক হয়েছে,
তারপর ওই হেলিকপ্টারে আসা যাওয়া করতো। আপনি একবার জিজ্ঞাসা করেন না, তুই আমার বাসা তো কি বয়, তুই হেলিকপ্টারের ভাড়া কত, কুত থেকে পাস? সবচেয়ে বড় কথা হলো যে 602টা টি বয় 624 কোটি টাকা এবং 400 কোটি টাকা নিল, সে তো আর যারা দিয়েছে তারা লক্ষ লক্ষ কোটি টাকার কাজ ফায়দা হাসিল করেছে। কাজের মাধ্যমে? জামাতের মাধ্যমে নয়, বিএনপির মাধ্যমে নয়, অন্য দলের মাধ্যমে নয়। যেহেতু তিনি ক্ষমতাসীন ছিলেন, এই ক্ষমতাটা তিনি হয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, না উনার ছেলের মাধ্যমে, না এলে নাতির মাধ্যমে, না এলে উনার এমপি মন্ত্রীদের মাধ্যমে। কাজেই 2 কোটি টাকা জন্য যদি খালেদা জিয়ার এত বছর জেল, জামিনহীন এবং বিদেশ যেতে চিকিৎসার বাধা, তাহলে এই 1024 কোটি টাকার দায়ের তুলনার রায় শাস্তি আনলে তো কয়েক লক্ষ কোটি বছর জেল হয়ে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসে মিডিয়ার কথা, তখন কি এই সত্যটা যে 2 কোটি টাকা তো উনি মেরে খান নাই, ব্যাংকে রিজার্ভ আছে, এই রায় হয় না, এই কথাটা তো তখনকার মিডিয়া বোধহয় 95% মিডিয়া এ ব্যাপারে তো কোনো কথা বলে নাই। আজ উনার আগমন উপলক্ষে নেতারাও ছুটছেন। তখন নেতারা কোথায় ছিলেন যখন বালুর ট্রাক সরাতে পারলেন না? তখন ওই রায়ের বিরুদ্ধে কেন বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন না? তখন তো সবাই চুপচাপ ছিলেন। অবশ্যই এটাও সত্য, বিএনপির উপর অনেক ঝড় ঝাপটা, জেল, রিমান্ড, গুম, হত্যা পাঠি গিয়েছে। তারপরও দলের প্রধান বাঁচলে দল বাঁচে, দলের প্রধানকে তারপরে কখকে রিমান্ডে নিয়ে প্রায় হত্যাই করা হলো, তারপর তারেক জিয়াকে পঙ্গু করা হলো, তখন আন্দোলন করেন। আজ এত নেতাকর্মী বিমানবন্দরে ভিড় জমালেন, তখন তারা কোথায় ছিলেন? স্পষ্টতই বোঝা যায় সুসময়ের এরা বন্ধু। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন নর্থফেস ভাই। নর্থফেস ভাই থেকে আমরা জানতে চেষ্টা করব যে খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার এত মাতামাতি, সাথে সাথে বিএনপি নেতা কর্মীরা 2011 সালে কোথায় ছিল এবং এই মিডিয়ায় 2011 সাল থেকে এই পর্যন্ত কোথায় ছিল, যে জিয়াউর খালেদা জিয়া হসপিটালে থেকে যেতে পারে নাই এবং তার ছেলে কোকো মারা গিয়েছেন। কোকে মৃত্যুর পরেও কিন্তু ওনারা একটা সময় এসেছিল যে দেখা করা নির্দেশ ছিল না, পরবর্তীতে অনেক কিছু হওয়ার পরে দেখা করতে পেরেছেন। সো আপনি এগুলোকে কিভাবে দেখেন, যে আসলে এখন কি আওয়ামী লীগ বা বিএনপির যে নেতা কর্মীরা বের হয়েছে এরা কোথা থেকে বের হলো? ধন্যবাদ রিদওয়ান ভাই, আজকে প্রোগ্রামে আমাকে ইনভাইটেশন পাঠানোর জন্য। দুঃখিত, আমি একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক, আপনাকে এবং আজকের দিনে আপনার যারা আরো গেস্ট ছিলেন বা আছেন বা যারা পরবর্তীতে দেখবেন, নজরুল ভাইও আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আপনারা যে প্রশ্নটা তুললেন ভাই, প্রশ্নটা আসলে খুব নিতান্তই কি বলবো, এটা একটু নিজের দিকেই আঙুল দিয়ে তাকাতে হয়। নিজের দিকে বলতে আমরা বাংলাদেশের, আমরা যারা মানুষ, তাদের দিকে আঙ্গুলটা দিতে হয়। এখানে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের জনগণের রাজনৈতিক চরিত্রটা খুব দুর্বৃত্তপরায়ণ। কিরকম? এখানে মানুষ যে যখন যে দুর্বল থাকে তার পক্ষে থাকে না, মানুষ ক্ষমতার কাছাকাছি থাকতে চায়। আজকে রাজনৈতিক মাঠ খালি, আওয়ামী লীগ নেই, বিএনপি, খালেদা জিয়া এসছেন বিদেশ থেকে, শারীরিক, উনি তারেক জিয়ার কাছে গিয়েছিলেন শারীরিক চিকিৎসা, ওনার চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন, সেখান থেকে উনি ফেরত এসেছেন। বাংলাদেশের মানুষ তাকে এবং তার ছেলের বউদেরকে আনন্দের সাথে স্বাগতম করেছে। এটা খুব ভালো, এটা দেখার ছিল। আল্লাহ ওনাকে এই দিনটা দেখিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার প্রশ্নের যে জায়গাটা, সেটা হচ্ছে যে ওই জায়গাটাই বললাম যে ওই যে রাজনৈতিক দুর্বৃত্ত চরিত্র আমাদের মানুষের, এখন যেহেতু ক্ষমতা মনে হচ্ছে
যে আগামীতে বিএনপির কাছে যাবে, এজন্য মনে করেন বিএনপির যারা সমর্থক বা যারা সমর্থক না বা সাধারণ মানুষ সেই অর্থেই বলেন না কেন, সবাই এখন ওনাদের দিকে ঝুঁকছে। কালকে যদি আবার কোনো কারণে পট পরিবর্তন হয়ে গিয়ে দেখেন যে জাতীয় পার্টি অনেক ক্ষমতাধর হয়ে গেছে, দেখবেন জাতীয় পার্টির পিছনেও অনেক মানুষ যাবে। এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন। তো এই এই এক ধরনের চরিত্র আমাদের রয়েছে, যে কারণে 2011-তে বা 13-তে যখন খালেদা জিয়ার সাথে অন্যায় করা হচ্ছিল, তার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে দেওয়া হয়েছিল দিনের পর দিন। তাকে মাত্র 2 কোটি টাকার একটা মামলায়, যেটা উনি ওনাকে অ্যাকিউজড করা হয়েছে, অথচ এই টাকাটা উনি তুলেন নাই, ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেছে, অথচ তাকে মানহানি করার জন্য বা তাকে অপদস্থ হেনস্থা করার জন্য যা যা করা দরকার সবকিছুই তৎকালীন সরকার করেছে। কিন্তু সেই সময় যারা বিএনপি সাপোর্ট করে বা যারা সাধারণ মানুষ বা সমাজের যারা বিবেক বা যারা বুদ্ধিজীবী বা যাদের কথা বলা উচিত ছিল, আজকে যারা আমরা সবাই কথা বলছি, তখন আমরা কেউই বলিনি, আমিও বলি নাই, আপনিও বলেন নাই, কিংবা নজরুল ভাইও বলে নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের চরিত্র, এটা আমরা ওইভাবেই ধারণ করি। হ্যাঁ, এবং সেই ব্যর্থতা, সেই চরিত্রের ব্যর্থতার কারণেই আজকে আমাদেরকে এই 2024-এর অগাস্ট মাসের মতো একটা মাস দেখতে হয়েছে, যেখানে জুলাইয়ের 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে। জাতিসংঘ যেখানে 1400 মানুষকে বলেছে যে হত্যা করা হয়েছে প্রমাণ দিয়ে, সেখানে এখনো সাংবাদিকরা প্রশ্ন করে মোস্তফা সংস্কৃতি মন্ত্রীকে যে এটা কি আদালত একিউজ করেছে? মানে সাংবাদিক, এদেশের যারা সাংবাদিক যারা তারা প্রশ্ন তোলে যে এটা শেখ হাসিনা নির্দেশে কি গণহত্যা হয়েছে কিনা, এই গণহত্যার প্রমাণ কি, মানুষকে এখনো প্রমাণ জাহির করতে হয়। তাহলে এটাই হচ্ছে বাংলাদেশের ভাই রাজনীতি। এদেশের রাজনীতিটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য মানে আপনি যেভাবেই যত রকম ভাবে মিথ্যার আশ্রয় নিতে চান, যত রকম ভাবে প্রতারণার আশ্রয় নিতে চান, যত রকম ভাবে চাটুকারিতার আশ্রয় নিতে চান, আপনি নিয়ে সেটা করতে পারবেন। ঠিক এই রকম ভাবেই এখন আপনি দেখবেন বিএনপির আশেপাশে ডানে বামে সামনে পিছনে উত্তরে দক্ষিণে চাটুকারে ভর্তি। ওনারা এক একজন চাঁদাবাজির নামে মনে করেন যে উড়াই ফেলবে, খায় ফেলবে, গিলে ফেলবে, ওপেনলি ক্যামেরার সামনে থ্রেট দিতেছে। এখনো কি আমরা বলতেছি না যে আওয়ামী লীগের নেতারা পয়সা খাইয়া ভাই কোটি কোটি হাজার কোটি টাকা বানাইছে, পাচার করছে, এরা তো ভাই বানায়া বিদেশে চলে গেছে। অথচ যারা ধরেন সমর্থক ছিল, হয়তো একই পরিবারের সদস্য ছিল, তাদেরকে গিয়ে আমরা অত্যাচার করতেছি। কিন্তু সাধারণ মানুষ হিসেবে যে আওয়ামী লীগের সমর্থন করে, তাকে গিয়ে আমরা অত্যাচার করতেছি কেন? কারণ ওই যে সে দুর্বল। আমরা কিন্তু ওই পরিবারটাতে গিয়ে অত্যাচার করতেছি না, যে একই পরিবারের 4 ভাই, আমার নিজের গ্রামের মধ্যে আছে, একই পরিবারের 4 ভাই, এক ভাই আওয়ামী লীগ করে, এক ভাই বিএনপি করে, এক ভাই জামাত করে, আরেক ভাই জাতীয় পার্টি করে। আল্লাহ বাঁচাইছে, এর মায় আরেকটা পোলা পয়দা করে নাই, তুলে সে এখন এনসিপি করতে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে এদেশের মানুষের চরিত্র, এবং এরা এখন একজন আরেকজনের ব্যাকআপ দেয়, এরা আবার এখন পাওয়ারে গেছে। তো এভাবে করেই বাংলাদেশের রাজনৈতিক চরিত্র দুর্বৃত্তায়ন হয় এবং নষ্ট হয়। এবং এখনো খালেদা জিয়া বা তারেক জিয়ার আশেপাশে এরকম অনেক মানুষ দেখবেন যারা আলটিমেটলি তাকে কি বুঝাইতেছে আমি জানি না, কিন্তু দিন শেষে বিএনপি কে তারা ডুবাবে। এবং মুদ্রা কথা, আমার অভিজ্ঞতায় আমি যেটুকু বুঝি, বাংলাদেশের রাজনীতি আসলে এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ভারত বিরোধী, আর একটা হচ্ছে ভারত সমর্থিত। এখন যারা মানুষ যখন যেই রাজনৈতিক দলেই থাকুক না কেন, যে এখানে নাম কোনো ম্যাটার করবে না, নামের কোনো ম্যাটার হবে না, আপনি বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, আপনাকে যদি মানুষ দেখে আপনি ভারত ঘেঁষা রাজনীতি করতেছেন, মানুষ আপনাকে আপনি এক পক্ষে চলে যাবেন, আবার আরেক মানুষ যদি ভাবে যে হ্যাঁ আপনি ভারতের বিপক্ষে রাজনীতি করতেছেন, আপনি আরেক পক্ষে চলে যাবেন। তার মানে রাজনৈতিক মাঠে এখন পার্টি হচ্ছে খালি 2টা, এক হচ্ছে ভারতের পক্ষে, আর একটা হচ্ছে ভারতের বিপক্ষে। আর বাকি সব চরিত্রের রাজনীতি মানে আমাদের সবকিছু এখন আগের মতোই রয়ে গেছে। এটা আওয়ামী লীগ গেলেও মানে আওয়ামী লীগ মানে বিএনপি গেলেও বিএনপি এখন আওয়ামী লীগের মতো আচরণ করবে, বা নতুন ছাত্রদের দল এনসিপি, সে পার্টি ক্ষমতায় গেলেও সে আওয়ামী লীগের মতোই রাজনীতি করবে। এই রাজনীতির চরিত্রের পরিবর্তন হবে না ভাই। তো এটাই আমি মনে করি আর কি। ভাই আপনার কথা আমি এখানে কিছু জিনিস বলতে চাই।
প্রশ্নটা এমন যে আজকে আমরা যেগুলো আমি দেখতেছি কিছু মিডিয়ার কথা আমি বলি। আমাদের দেশ, আমার দেশ নামে একটা মিডিয়া আছে, যে উনার নাম যেন কি আমি ভুলে গেছি, উনি সপ্তাহে, হ্যাঁ মাহমুদুর রহমান, উনার টিভি চ্যানেলে কি লিখছে, খালেদা জিয়ার প্লেন মাটি ছুঁয়েছে। এইটার মতন খারাপ মনে হয় না, এটার মতো চাটুকারিতা আমার মনে হয় না আমি আজকে নিউজ পেপারে আমি কোন নিউজ দেখছি। আমরাও তো বিদেশে যাই, ভাইও বিদেশে আছেন, যারা বাংলাদেশ বিদেশ থেকে বাংলাদেশে চায়, এরকম করে যদি প্রত্যেকটা লেখা হইতো, আজকে শুধু খালেদা জিয়ার জন্য লেখছে, খালেদা জিয়া আমার কাছে মনে হয় না যতটুক দেশের জন্য করছে, দেশের জন্য দেশের মানুষের বিপক্ষে অনেক কাজ করছে, একবারে যে শুধু দেশের পক্ষে কাজ করছে এমনটা না, কিন্তু আজকে এই জিনিসগুলো যদি মিডিয়া এভাবে ফলাও করতেছে, এতে কি আমাদের সামনের যে জুলাই আন্দোলনের কোনো নাই, সব জুলাই আন্দোলন নষ্ট হয়ে গেছে, সবকিছুই কিন্তু বেমালান হয়ে যাচ্ছে। আবার এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, এই নেতা কর্মীরাই বা এই মিডিয়ারাই 2011 সাল থেকে এই পর্যন্ত খালেদা জিয়াদের কোনো সংবাদ সম্মেলনকে তারা গুরুত্ব দেয় নাই, কোনো সংবাদ সম্মেলন প্রচার করে নাই, কোনো কিছুই করে না, কিন্তু আজকে কেন করতেছে? আপনারা কি মনে করেন ওদের উদ্দেশ্যটা কি? নর্থ ফেস ভাই যদি বলতেন প্লিজ। ভাই বিষয়টা খুব প্লেন এন্ড সিম্পল, আমরা আমাদের জন্য নিরপেক্ষ কোনো জায়গা রাখি নাই, আমরা আমাদের জন্য গঠনমূলক স্বতন্ত্র মানে একটা মানে যে জায়গায় সকল ধর্মমত নির্বিশেষে, যেটা নীতির জায়গায় বলেন, ধর্মীয় জায়গায় বলেন, মূল্যবোধের জায়গায় বলেন, যে সঠিক জায়গাটা, সেটা তো আমরা রাখি নাই। আজকে আপনি আমার দেশের তুলনা দিচ্ছেন যে খালেদা জিয়ার প্লেন মাটি ছুঁয়েছে, আপনার কাছে এটা খারাপ লাগতেছে, কালকে যদি কোনো কারণে পরিস্থিতি চেঞ্জ হয়ে শেখ হাসিনা আবার সেই হেলিকপ্টার করে বাংলাদেশে প্রত্যাবর্তন করে, ওনার যে পত্রিকা আছে ভোরের কাগজ বা কালবেলা বা বসুন্ধরা গ্রুপের যে নিউজ মিডিয়া গুলো আছে, যাই দিন ওরা বলবে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন, হ্যাঁ, তো তখন আবার আপনি আমার দেশকে আপনি দৌড়ের উপর রাখবেন। এখন আপনি যেরকম কিছু কিছু মিডিয়াকে দৌড়ের উপর রাখতেছেন, তো এটা হচ্ছে ভাই খেলা, এই পার্টি আর এই পার্টি, এই পার্টি কতক্ষণ এরে ধাওয়া দিবে, ওই পার্টি কতক্ষণ এরে ধাওয়া দিবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে এদের, আমি মনে করি এই ক্যারেক্টার। কিন্তু আমরা এটা কখনো মানে তুলে ধরি না যে যেটাই করুক তাকে সে মানে সেটার ততটুকু পর্যন্ত মানে কৃতিত্ব দেওয়া, আবার যেটা সে অন্যায় করে থাকে সে অন্যায়ের অতটুকু পর্যন্ত সমালোচনা করা। আমরা যখনই সমালোচনা করতে যাই তখন আমরা আসলে একপক্ষ হয়ে সমালোচনা করি, সেটার গঠনমূলক থাকে না। আবার যখন আমরা প্রশংসা করি তখন আমরা এমন তেল মারতে থাকি যে ওইটা মনে করেন ভাষায় দেই। তো এটা তো আমাদের জাতিগত চরিত্র হয়ে গেছে, এবং এই জন্যই আমাদের মোরাল গ্রাউন্ড এবং বিশ্বে আসলে আমাদের ইমেজ, মানে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, আপনি নিজেও এখন প্রবাসে থাকেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো রিদওয়ান ভাই, বাংলাদেশি হিসেবে আপনার জায়গা আসলে কতটুকু কমিউনিটিতে, ওয়ার্ল্ড কমিউনিটিতে? আপনি নিজেকে কোথায় দেখেন? আপনি প্রথম 20 জনের তালিকায় আপনি আছেন বাংলাদেশি হিসেবে? তাহলে এত বড় বড় কথা বাংলার মাটি তো একটুখানি জায়গার মধ্যে দাঁড়াইয়া কামড়া কামড়ে বললে লাভ কি? আপনি আপনার বর্ডার থেকে বাইরে এলেই তো আপনি ভ্যালুলেস, আপনার কোনো মূল্যায়ন নেই, আপনার কোনো জায়গা নাই, আপনার কোনো সম্পদ নাই, আপনি চিল্লাইয়া কি মার্কেট পাইবেন? এটাই হচ্ছে অবস্থা, আমরা চিল্লাইয়া মার্কেট পাইতে চাই। ওকে, থ্যাংক ইউ। এই কোশ্চেনটা আপনি কিভাবে নজরুল ভাই দেখেন প্লিজ? তো এখানে মিডিয়াগুলো বিগত 15 বছর একতরফা ভাবে 2-4টা পত্রিকা, টেলিভিশন যেগুলো করেছিল সেগুলোকে বিগত সরকার লাইসেন্সই বাতিল করে দেয়। আর মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকাটা উনার আগেও ছিল, আমার জানা মতো আমি বেশ অনেক সংখ্যায় উনার পড়েছি, তিনি অনেকটা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাটাই অন্ততপক্ষে মাহমুদুর রহমানের ক্ষেত্রে কাল হয়ে দাঁড়িয়েছিল, ওনাকে জেল পর্যন্ত খাটতে হয়েছিল। আসলে পত্রিকাগুলো যদি সঠিক ব্লু জার্নালিজমে না জড়িয়ে প্রকৃত সত্য সাহসিকতার সাথে তুলে ধরত, যতই প্রতিকূল অবস্থা হোক
সমাজের যারা অন্যায় অত্যাচার ক্ষমতাহীন হোক আর ক্ষমতাসীন হোক আর বিরোধী দল হোক এত সাহস পাইত না। এর প্রমাণ সাগর রুনি সত্য প্রকাশ করার জন্য তাদের দুজনকেই হত্যা করা হয়। তো আমি একটা কথা বলি যে হাওয়া প্রত্যেক ক্ষমতাসীন দলই ক্ষমতার কিছু দৌড় তাদের ঘোড়ার মধ্যে নিহিত আছে। ঠিক হাওয়া ভবন যে একদম ত্রুটিমুক্ত ছিল না, কিছু টেন্ডার ফেন্ডার, কিন্তু সেটা ছিল একটা ভবন। কিন্তু বিগত 13 বছর 3টি নির্বাচনে টোটাল দেশটাই হাওয়া ভবন হয়ে গেছিল। সবচেয়ে মজার ব্যাপার, আমাদের সর্বোচ্চ বিরোধী দলের প্রধান এবং সরকার প্রধানের ভাষাটা হওয়া উচিত শালীন, ভদ্র, যুক্তিযুক্ত। খালেদা জিয়াকে যখন গ্রেফতার করা হয় বাসা থেকে, তখন মদের বোতল কোত্থেকে এনে দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে আমি জানি না, কিন্তু খালেদা জিয়া মদ পান করেন এমন কোনো তথ্য নাই। এই ধরনের নিকৃষ্টতম জঘন্যতম পন্থায় বিগত সরকার গিয়েছে। তারপর খালেদা জিয়া সম্পর্কে অনেক বাজে মন্তব্য প্রধানমন্ত্রী, এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বলেছেন, আমার বাবা যদি জিয়াউর রহমানকে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আমার বাবা জিয়াউর রহমান কি যদি না বুঝাতেন যে খালেদা জিয়াকে জিয়াউর রহমান গড়েই তুলতেন না। কত বড় নির্লজ্জমূলক একটা কথা। তার মানে ওই টাইমে খালেদা জিয়া পাকিস্তান ছিলেন, ধরে নিলাম পাকিস্তানিরা হেনস্থা করেছিল, তারপরেও তো খালেদা জিয়া বীরঙ্গনা, এই ধরনের বাজে মন্তব্য তিনি করেছেন। আমরা যদি বলি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরা অ্যারেস্ট করে নিয়ে যায়, তখন 1500 টাকা করে পার মান্থ বিরোধী দলের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে দেওয়া হয়। যখন শেখ হাসিনা প্রেগন্যান্সি ছিলেন, তখন পাকিস্তানি অ্যাম্বুলেন্স দিয়ে, তাদের সামরিক অ্যাম্বুলেন্স দিয়ে হসপিটালাইজ করেছেন। আর এই হচ্ছে পাকিস্তানিরা তো আসলে খারাপ। আমাদের ভোটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর ক্ষমতা পেয়েছেন, ওরা দেয় নাই, আসলে খারাপ। কিন্তু তারপরও এই মানবতা বোধ ছিল যে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নাই, ওনার পরিবার তো অন্তত 4টা ডাল ভাত, তখন 1500 টাকা অনেক টাকা। কিন্তু এই সহানুভূতিটি কি শেখ হাসিনা খালেদা জিয়ার যে করেছেন? উনার ফ্যামিলির নামে এক ওই এয়ারপোর্টের পূর্বে একটা নতুন আবাসিক প্লটের নাম কি বনশ্রী না, আমার মনে পড়ছে না, সেখানে উনার আত্মীয়স্বজনের নামে 100টা প্লট আছে। কিন্তু খালেদা জিয়ার একটি প্লট ঢাকায় আছে নাই। শেষ একটা আশ্রয় ছিল ক্যান্টনমেন্টে, সেখান থেকে জোর করে উনাদেরকে তাড়িয়ে দিলেন। তারপর ওই শাহজাহান খান সিরাজ, আমি হয়তো পরশু এই ভিডিওটা আমার স্টোর করেছি, যে পানি বন্ধ করা হবে, গ্যাস বন্ধ করা হবে, খাবার বন্ধ করা হবে। একজন নৌ পরিবহন মন্ত্রী হিসাবে বিরোধী দলীয় সাবেক 2 বিভাগের প্রধানমন্ত্রীর আপনি আইনি ভূমিকা নেন, মিথ্যা রায় দিয়ে ফাঁসান আপনি খালেদা জিয়াকে। কিন্তু একজন মহিলা না, একজন সাধারণ মানুষের খানি, পানি, তেল, গ্যাস, বিদ্যুৎ বন্ধ করবেন, কি ধরনের অমানবিক। সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক সময় খালেদা জিয়া, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বলতে অনেক টাকা চুরি করছে। কত আনলেন? 30 কোটি টাকা সিঙ্গাপুর থেকে ফেরত আনলেন। মাত্র 30 কোটি না হয় বেশি, 30 কোটি টাকা। আমি যদি বলি, তানভীর সাহেবের ছেলে বসুন্ধরা গ্রুপের, সে 400 কোটি টাকা শেখ রাসেল ট্রাস্টে দিল, বিনিময়ে সে 6500 কোটি টাকা ঋণ নামক কিছু ভুয়া কাগজ দিয়ে উঠিয়ে নিল। আরো ফ্যাসিলিটি পেয়েছে। মুনিয়া হত্যা, সে ফরেন্সিক রিপোর্টে দেখা গেছে ওই মুনিয়ার কাছে একমাত্র আনবিরই যাতায়াত করত। মুনিয়ার বেলিতে, পাকস্থলিতে ওই আনবিরেরই ওয়াটার পাওয়া গেছে, আর কারো পাওয়া যায়নি।
আমরা ওইদিকে এই আসতেছি। 400 কোটি টাকার বিনিময়ে তাকে কি করে দেওয়া হলো? বাঁচিয়ে রাখা হলো। একজন সর্বোচ্চ রাষ্ট্রনায়ক, চাণক্য নীতি রাষ্ট্র পরিচালনার জন্য একটু ইদি সিদি করতে, কিন্তু এইভাবে যদি দিনকে রাত, রাতকে দিন বানানো হয় আর মুখে বলা হয় মুক্তিযুদ্ধ, গণতন্ত্র চেতনা সপক্ষে, আর যারা ওনাদের অন্যায় কাজের প্রতিবাদ করলো তাদেরকে গুম, হত্যা, ক্রসফায়ার এবং বলা হলো এরা পাকিস্তানের দালাল, এরা স্বাধীনতার শত্রু, এটা কিভাবে জাতি মেনে নেয়নি? মেনে নেয়নি বিদায়ী সমূলে প্রধানমন্ত্রী থেকে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালাতে হয়েছে। আমার মনে হয়, আপনারও মনে হয়, শ্রীলঙ্কাতেও 2-4 জনের ডাঙ্গি মানুষ খুলেছে। একসাথে সবাই এভাবে জনরোষের তাড়া খেয়ে পালিয়েছে, বিশ্বের কোনো নজির নাই। এ ব্যাপারে অবশ্য 3 বারের প্রহসনের বুটের আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে, বঙ্গবন্ধুকেও কলঙ্কিত করেছে। আওয়ামী লীগ যারা ভোটার তাদেরকে চরম ভাবে বেইজ্জতিতে ফেলেছে, হতাশ করেছে। আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বাট আপনি এটাকে উত্তর দিবেন। আপনি একটা কথা বলছিলেন, যে কথাটা বলছিলেন যে 2 কোটি টাকার জন্য গ্রেফতার করা হয়েছে খালেদা জিয়াকে। যখন গ্রেফতার করা হয় তখন আজকের যে নেতা কর্মীরা রাস্তায় নেমে স্বাগতম জানাচ্ছে, সেই নেতা কর্মীরা তখনকার সময় কোথায় ছিল? এটার উত্তর অবশ্যই আপনার কাছে আমি চাই। আর দ্বিতীয় কথা হলো যে নর্থফেস ভাই কিভাবে মনে করেন যে এই নেতা কর্মীরা যেভাবে মানে লুটপাট করতেছে, যদি পিনাকির কিছু ভিডিও দেখেন, এভাবে যারা, আপনি ভারতের অলরেডি একটা কথা বলেছেন যে ভারতের সাথে একটা বন্ধুত্ব লিয়াজ সম্পর্ক মির্জা ফখরুল করতে চাচ্ছেন, এটা যদি করে তাহলে বাংলাদেশ আসলে কি ভারত মুক্ত হবে, নাকি বাংলাদেশ আবার দালালি মুক্ত হচ্ছে, নাকি যেই নেতাগুলো আজকে যেখানে গেছে সেই নেতাগুলো আওয়ামী লীগের সেই সিস্টেম আছে, যেই ওয়ে আছে সেই ওয়েতে আবার যাচ্ছে? এখানে একটা জিনিস স্পষ্ট, জিয়াউর রহমান নজরুল ভাই, আচ্ছা বলেন নর্থফেস ভাই এটার উত্তর দিবেন। আর আপনার উত্তরটা হলো যে, আপনার প্রশ্ন হলো যে বিএনপির নেতারা কোথায় ছিলেন 11 বছর আগে যখন তাদেরকে শেখ খালেদা জিয়াকে গ্রেপ্তার করে এই ছিলি একটা মামলায়, তখন তাদের আইনজীবী এবং তাদের কর্মীরা কোথায় ছিলেন? এটা আপনি উত্তর দিবেন। আর নর্থফেস ভাই উত্তর দিবেন, অলরেডি নর্থফেস ভাইকে জিজ্ঞেস করেছি প্রশ্নটি, প্লিজ যদি না বোঝেন আবার বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝছি ভাইয়া বলবেন এখন। জি ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আপনি দুর্নীতির যে প্রশ্নটা করলেন ভাই, আজকের আমলে যে দুর্নীতি হচ্ছে ভাই, আমি আজকের দুর্নীতি ঠিক আছে যারা করছে সেটা তো কোথাও না কোথাও রেকর্ড হচ্ছে, আমরা আমলনামা পাচ্ছি, এদেরকে ধরাটা খুব সোজা হবে। আজকের দিনে যারা দুর্নীতি করছে এরা বুঝতেও পারছে না যে এদের দুর্নীতি বা এদের জন্য যে, মানে এদের জন্য না, মানে এখন আজকের দিনে দাঁড়ায় দুর্নীতি করতে গেলে যে ট্র্যাপ, যে বিপদটা, এটা যারা আজকের দিনে দাঁড়ায় দুর্নীতি করতেছে এরা হয়তো বুঝতেছে না, বা তাদের ওই বোঝার জ্ঞান নাই, বা তারা হয়তো ভাবতেছে যে আমি দুর্নীতি করে পার পেয়ে যাব, সেই কারণে করতেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেই জায়গায় আমার ভয়, মানে আপনি যে গত 17 বছর যে দুর্নীতিগুলো হয়েছে সেই যে দুর্নীতিগুলোর কি বিচারটা করতেছেন আপনি? গত 17 বছর এই যে টিপু মুন্সি যে বাণিজ্য মন্ত্রী ছিল, মানুষ বাজারে গিয়ে কিছু খেতে পারতো না, এই 15 বছরে তার সম্পদ বৃদ্ধির হার হচ্ছে 170%, মানে 170% না, দুঃখিত, 170 গুণ। মানে আপনার যদি 1 টাকা নিয়ে 15 বছর আগে আপনার ক্ষমতায় যদি আপনি যাওয়ার আগে 1 টাকার মালিক থাকতেন, আজকে 15 বছর পরে আপনি 170 টাকার মালিক হয়েছেন। কিভাবে কোনো মানুষের পক্ষে স্বাভাবিকভাবে সম্ভব? এই আনিসুল হক 5 বছরে শুধু 5 বছরে তার সম্পদ বৃদ্ধির হার হচ্ছে 100 গুণ। এই যে রঞ্জিত কুমার রায় যশোরের এমপি ছিল, হ্যাঁ, তার নাকি এই 2008 থেকে 25 পর্যন্ত 133টা ব্যাংক অ্যাকাউন্ট তার নামে পাওয়া গেছে। ভাই কোন পাগলের 133টা ব্যাংক অ্যাকাউন্ট দরকার ভাই, আমাকে বলেন তো, পৃথিবীর কোন বিলিয়নিয়ারের 133টা ব্যাংক অ্যাকাউন্ট আছে? আপনি এইটার বিচার করতে হবে তো, আপনি যদি এগুলোর বিচার না করেন, হ্যাঁ, এই যে একরামুল হক চৌধুরী, হ্যাঁ, আমি তো কানাডায় থাকি, সে কানাডায় বাড়ি কিনছে, হ্যাঁ, 20 লাখ কানাডিয়ান ডলার দিয়ে, $2 মিলিয়ন দিয়ে বাড়ি। সে কয় টাকা বেতন পায় আমাকে বলেন, যে সে $2 মিলিয়ন দিয়ে একরামুল হক চৌধুরী বাড়ি কিনছে কানাডায়? হ্যাঁ, তারপর মানে আমি যদি নাম বলি ভাই, মানে আপনি নাম দিয়ে কতজনের
মানে কতজনকে দেখেন, এদেরকে তো আপনাকে আগে শাস্তি দিতে হবে। এদের বিচার দ্রুত করে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করে আপনি 2-4টাকে যদি হ্যাং আউট না করেন, প্রপার শাস্তি যদি না দেন, আপনি তো এই জিনিস থামাইতে পারবেন না। কালকে আপনাকে চেয়ারে বসালে আপনি ওইখানে গিয়ে ওই একই জিনিস করবেন। আমার প্রশ্ন এখানে, আমি যে দুর্নীতি মানুষগুলোকে ধরে যে শাস্তি দিব, যাদেরকে আমি ধরে রাখছি, সালমান এফ রহমান, আনিসুল হক, ব্যারিস্টার সুমন, আরো যারা যারা আছেন, নৌ পরিমন্ত্রী, যাদেরকে আমি রাখছি, এদের যে শাস্তি দিব, আপনি যেই বিএমপি করেন, আমি যে বিএমপি করি, সেই বিএমপি প্রতিদিনই তো দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি করে যাচ্ছে। আমি কোন দিন এই পুলিশগুলো নিয়ে এসে, আইনজীবী নিয়ে এসে, সবাইকে নিয়ে এসে বসে যেয়ে তাদের বিচার করব, সেই সুযোগ তো আপনি আমাকে দিচ্ছেন না। আপনি কি আমাকে সেই সুযোগ দিচ্ছেন? আপনি সকালে যদি একটা অপরাধ করতেছেন, বিকালে ওই অপরাধের জন্য আপনার আইনজীবী আসতেছে, আবার রাতে আপনি আরেকটা অপরাধ করতেছেন, সকালে আবার আরেক আইনজীবী আসতেছে। আমি তো আইনজীবী নিয়ে কোর্টে তো আমার যেগুলা আওয়ামী লীগের যে দোষর আছে, আওয়ামী লীগের যে টাকা চুরি করছে, হত্যা করছে, গুম করছে, তাদের বিচার করার জন্য তো আমার আইনের একটা জায়গা রাখতে হবে। তারপরে জজের একটা অবস্থান রাখতে হবে। জজ তো আপনার যারা ক্ষমতায় আসে নাই তাদের বিচার করতে করতে, ছোটখাটো বিচার করতে করতে দিন পার করে ফেলতেছে, বড় বিচার ধরবে কখন? আপনি এখানে কিভাবে বলবেন যে এখন সরকার এটা করতেছে না? আপনি এটা কিভাবে দেখেন নর্থ ফেস ভাই? ভাই আমি আপনার প্রশ্নটা বুঝি নাই, মানে আপনি আপনি কি বলতে চাচ্ছেন আসলে? মানে বিএনপি আমি বলতে চাচ্ছি যে আপনি তো আমাদের আনিসুল হক কিন্তু গ্রেপ্তার হয়েছে, সালমান জি এফ রহমান গ্রেপ্তার জি হয়েছে, জি নজরুল ভাই আপনি একটু ক্লিয়ার করে বুঝেন তো। এই দুইজনের তো সবার বাদ দেন, এই দুইজনেরটা বিচার করতে চাই। এই দুইজনের দুইটা বিচার হলো, একটা বিচার হলো খুনের, আর একটা বিচার হলো যে টাকা লুটপাট, দুর্নীতি। এখন আপনি এদের দুর্নীতি করার জন্য তো একটা সুন্দর একটা ফ্যাসিলিটি রাখতে হবে, কিন্তু আপনি এদের বিচার আদালত করবেন কোন সময়, কোন সময় পারফেক্টলি করবেন? করার আগে দেখা যাচ্ছে যে যে দল এখনো ক্ষমতা আসে না, বিএনপি দল ক্ষমতা আসে নাই, সেই দল কিন্তু অলরেডি চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গুম খুন, তারপরে জমি দখল, এটা সেটা করতেছে। ওরা তো পুরো আদালতকেই বিজি করে ফেলতেছে। জি 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 একমত একমত একমত। না ওইটাই তো বললাম ভাই, মানুষ আসলে 24-এর এই অগাস্টে যে স্বপ্নটা দেখছিল যে আওয়ামী লীগ যা যা করছে সেটা যদি তার বিপরীত, মানে সেটা যদি না করতো, তাহলে যে কোনো দলকেই বাংলাদেশের মানুষ তার মাথায় তুলে রাখতো, ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যেত। কিন্তু বিএনপি সেই একই ভুলটাই করতেছে। আওয়ামী লীগ যা করছে বিএনপি সেই পথেই হাঁটতেছে। মানে তোমরা 17 বছর করছো, এখন আমি আগামী 5 বছর করব, এইটা মানুষ ভাই বুঝে গেছে এবং এটা পরিষ্কার। নজরুল ভাই আচ্ছা। এখানে একটা কথা বলবেন। নজরুল ভাই ওনারা কিন্তু প্রকাশ্যই বলছেন আমরা 17 বছর খাই না, এখন খাবো, এখন আমরা খাবো, এটা বলছে। কিন্তু আপনি এখন এটা আচ্ছা, আমি তার আগে আপনার আগের জিজ্ঞাসার জবাব দেই। আচ্ছা, পৃথিবীর কোন সভ্য কি অসভ্য দেশও এভাবে বিরোধী দলকে অন্যায়ভাবে হাত পেতে নির্যাতন করা হয় নাই। খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হয়, এক কথায় বিএনপি 5ই আগস্টের পূর্ব পর্যন্ত একজন জাতীয় দুইটি দলের একটি হয়ে যে দূরদর্শিতা, যে ইন্টেলেকচুয়ালিটি, সেগুলো ভাবে বিএনপিকে পরিচালনা করতে পারে নাই, এটা কিন্তু স্পষ্ট। তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 5ই আগস্টের পরে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ফয়জুর রহমান যে বেফাস মন্তব্য করেছেন, বিএনপিকে ধুলায় মিশিয়ে দিয়েছেন। এক একজনের একটা উদাহরণই দেব। মির্জা ফখরুল বললেন ভারত বাংলাদেশের কোনদিন শত্রু ছিল না, কত বড় ডাহা মিথ্যা কথা, অবিবেচকের মতো কথা। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা বললেন যে টঙ্গী ইজতেমা জঙ্গিদের কারখানা, কত বড় বেফাস একটা কথা বললেন। এভাবে প্রত্যেকটা উঁচু পর্যায়ে নেতা বিএনপি শুধু বেফাস কথা বলে যাচ্ছেন। আসি যে চাঁদাবাজির কথা, তারেক জিয়া বলেছেন যে আপনারা ধরিয়ে দেন,
পাবলিক কেন ধরিয়ে দিবে? পাবলিককে ধরিয়ে দেওয়ার তারপরে তো দিচ্ছে, পাবলিক কেন ধরিয়ে দেবে? আপনার দলের, আপনি হয়তো বিদেশ, আপনার দলের যে নেতাগুলো আছে কেন্দ্রীয় থেকে ইউনিয়ন পর্যায়ে, তারা কি জানে না? তারা এই বিএনপির মানুষ, বিএনপি চাঁদাবাজের বিরুদ্ধে 5-7টাকে ধরলে দিলেই তো এই চাঁদাবাজিটা থেমে যেত। আরেকটা মারাত্মক অভিযোগ বিএনপির, পুলিশকে বিগত 13 বছরও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় নাই, আজও দেওয়া হচ্ছে না। নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের, পুলিশ গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধরে নিয়ে আসে, সেখানে 2-1 জন জামাতের, না হয় 98% বিএনপির লিডাররাই তাদেরকে থানা থেকে ছাড়িয়ে আনছে। এই যে স্ববিরোধিতা, জাতির সাথে মির্জাফরি, দলের সাথে মির্জাফরি, এটা তো পাবলিক রাগ ডাক নাই, এটা তো ওপেন সিক্রেট হয়ে গেছে। তারপরে বললেন যে বিএনপির প্রতি মিডিয়া অনেকটা হেয় প্রতিপন্ন করছে বিএনপিকে কালার করার জন্য। কিভাবে? আপনার ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ের কমিটি গঠিত হবে, সেখানে দেখা যায় শত শত জায়গায় আওয়ামী লীগের কর্মীরা এই কমিটিতে নিয়োগ পাচ্ছে। এটা কি মিডিয়া করেছে? মিডিয়া কি বলে দিয়েছে যে আওয়ামী লীগের এই ছেলেটাকে বিএনপিতে কমিটির যোগাও? আসলে আমাদের রাজনৈতিক নেতাদের যে চরিত্র, রাজনৈতিক নেতার যে বৈশিষ্ট্য, তা থেকে অনেক দূরে চলে এসেছে আমাদের আওয়ামী লীগ জাতীয় পার্টির কথা বাদই দিলাম, ফ্যাসিস্টদের কথা আর কি বলবো। কিন্তু যে বিএনপির প্রতি মানুষের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, পরবর্তীতে সরকার গঠনের পক্ষে মত দেওয়ার ইচ্ছা ছিল, এইসব কর্মকাণ্ডে মানুষ এখন ছাতাহীন, আশ্রয়হীন হয়ে গেছে যে কাকে বিশ্বাস করবে। হয়তো বেগম খালেদা জিয়া যদি অনেকটা বয়সের বাড়ে, তারপরে তো উনি এখনো পর্যন্ত কোন বেফাস কথাবার্তা বলেন নাই। ধিক্কার জানাই বিএনপির নেতৃস্থানীয় নেতাদেরকে, আপনাদের কারণে বিএনপি কুলুষিত হচ্ছে, জিয়াউর রহমান কুলুষিত হচ্ছেন, বেগম খালেদা জিয়া একজন ভদ্র মহিলা, তিনিও কুলুষিত হচ্ছেন। আপনারা সাবধান হবেন না, আপনাদের পরিণতিও জাতীয় পার্টি আওয়ামী লীগের হতে কতক্ষণ লাগবে। সাবধান হন, এখনো সময় আছে। জামাতের প্রতি কাদা চুড়াচুড়ি না করে আপনার দলের দুষ্কৃতিকারীদেরকে থামান, আর কিছু করতে হবে না, বসে থাকেন নির্বাচন। আরেকটা কথা হলো যে 3 বার বিগত আওয়ামী লীগ জনগণকে নির্বাচন হতে বাইরে রেখেছে, আজ পর্যন্ত বিএনপি জামাত স্পষ্ট করে বলে নাই অন্তত পক্ষে 3 বার আওয়ামী লীগকে ভোটাধিকার থেকে বাইরে রাখা হোক। এটা যে কত বড় মির্জাফরি করতেছেন 71 শহীদদের প্রতি, 24 আগস্টের শহীদদের প্রতি, পাচার লুপাট 5 লক্ষ কোটি টাকা, পিলখানা হত্যার ব্যাপারে আপনাদের থুতায় বন্ধ করে রেখেছেন, শাপলা হত্যার ব্যাপারেও আপনাদের থুতা বন্ধ রেখেছেন, সম্প্রতি ছাত্র জনতা হত্যার বিচারও আপনারা চাইতেছেন না জোরালো ভাবে। এমন কোন শুধু নির্বাচন বাসায় নির্বাচন দেন, ভাত খাওয়ার পরে নির্বাচন চঞ্চনি করছেন আপনারা। আপনাদেরকে একটা হিসাব দেই, আমি জাতীয় পার্টি জামাত এবং বিএনপিকে বলছি, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, জামাতও স্বতন্ত্র দাঁড়ালেন, বিএনপিও স্বতন্ত্র দাঁড়ালেন, ছাত্র সমন্বয়কদের মধ্যে আরো 2টা দল দাঁড়ালেন, আপনারা হলেন 4টা। আর আওয়ামী লীগও যদি নিষিদ্ধ না করে আগামী নির্বাচনে যদি পার্টিসিপেট করে ইলেকশনে, তা আপনারা নির্ঘাত ফেল ভোটের এই ক্যালকুলেশনে। অবশ্যই। কাজেই আপনারা কিসের স্বপ্ন দেখেন? দিবা স্বপ্ন নয়, আপনারা অন্ধ চোখে না দেখে অন্তর দিয়ে স্বপ্ন দেখবে। আপনারা বুকার রাজ্যে নয়, আম্মকের রাজ্যে নয়, আপনারা কিসের রাজ্যে? আমি আর এই মুহূর্তে আমার এই শব্দটি
বেকুবের রাজ্যে বসবাস করে রাজনীতি করতেছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আমাদের এই যে সেশনটি হয়েছে সেই সেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা করা হয়েছে ইতিমধ্যে নজরুল ভাই এবং আমাদের সাথে ছিলেন নকফেজ ভাই, দুজনেই কিন্তু ভালো একটি উদ্যোগ নিয়ে কথা বলা হয়েছে। তারপরও আমরা এখানে যতটুক দোষ পেয়েছি বা যতটুক আইডেন্টিফাই করেছি এই টক শো বা বলেন আপনি পডকাস্ট থেকে, আমরা মনে করি যে বিএনপির নেতৃবৃন্দদের ভিতরে এখন অনেক সমস্যা আছে, তাদের রিফর্ম করা উচিত। পরিপূর্ণ রিফর্ম না করলে এই দলটি আওয়ামী লীগের মতন যে কোনো ভাবেই যে কোনো সময় পতিত হতে পারে, আর এই পতিত হওয়ার কারণেই কিন্তু আওয়ামী লীগ একটা সময় শেষ হয়ে যায়। মানে আওয়ামী লীগ যেভাবে শেষ হয়ে গেছে বিএনপি ঠিক এভাবে শেষ হয়ে যাবে আমরা আশা করি। কারণ মানুষ সত্যকে ভালোবাসে, সত্যর সাথে থাকার চেষ্টা করে। মানুষ এখন আর ওই কাদা ছুড়াছুড়ি ভালো লাগে না। তারপরও দিন শেষে একটা কথা জিজ্ঞেস করতে চাইবো, সেটি হলো খালেদ মহিউদ্দিন এবং বলেন ইলিয়াস, এই দুইজনকে যদি বলেন, ইলিয়াস হোসেনকে, এরা কিন্তু জামাতকে সবসময় প্রশ্ন করে যে 1971 সালে কোথায় ছিলেন। হ্যাঁ, 1971 সালে কোথায় ছিলেন? হ্যাঁ, সো এই প্রশ্নটাকে আপনি কিভাবে দেখেন? নর্থফেজ ভাই আসছে, নর্থফেজ ভাইকে জিজ্ঞেস করি 1971 সালে জামাত কোথায়? জি ভাই, বুঝতে পারি না ভাই আপনার প্রশ্নটা, মাত্র ঢুকলাম তো আমি মিস করেছি। যে ইলিয়াস হোসেন এবং খালেদ মহিউদ্দিন এই দুইজন কিন্তু এখন বর্তমানে ওই যে একটাই কথা, জামাত কোথায় ছিল 1971 সালে, জামাত কি 1971 সালের রাজাকার? এবং ওই দিন তো ইলিয়াস হোসেন সরাসরি এসে বলেই দিল যে জামাত রাজাকার। তাহলে ইলিয়াস হোসেন কি বিএনপি পক্ষ হয়ে কথা বলতে চাচ্ছে এবং খালেদ মহিউদ্দিন কি আওয়ামী লীগকে একটা উত্থান দেওয়ার চেষ্টা করতেছে কিনা, আপনি কি মনে করেন? না না ভাই, এখানে এখানের পলিটিক্সটা এগুলো ডিফারেন্ট প্রেক্ষাপট। আমি আপনাকে তো বললামই, মূল কথাটা হচ্ছে বর্তমান সময় চলতেছে ভারত বিরোধী নাকি আপনি ভারত বিরোধী না। ঠিক একই রকম ভাবে 1971-এ বিষয়টা ছিল এরকম যে আপনি কি পাকিস্তান পন্থী নাকি আপনি পাকিস্তান পন্থী না, মানে আপনি একটা বাংলাদেশ চান। তো তখন যারা মুসলিম বা যারা পাকিস্তানের সাথে সংযুক্ত থাকতে চেয়েছে, হ্যাঁ, যারা আবার মুক্তিযুদ্ধ যারা বাংলাদেশে এসে তারা তাদেরকে বলতেছে রাজাকার। হ্যাঁ, সো বিষয়টা আমি 71-কে বা 24-কে আমি খুব জটিল করে দেখার পক্ষপাতী না। তখনও আমাদের মধ্যে পক্ষপাতিত্ব ছিল, আমরা দুইটা গ্রুপে বিভক্ত ছিলাম, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি নাই। আর এখন তো এসে আমরা অনেক পক্ষ হয়েছি। হ্যাঁ, এখন তো শুধু বিএনপি আর আওয়ামী লীগ পক্ষ নাই, এখন অনেকগুলো পক্ষ আছে। এখন শুধু জামাত পক্ষ নেই। আপনি যদি জামাতপন্থী বলে এক ধরনের পক্ষকে যদি মানে আইডিয়ালাইজ করেন তাহলে হবে না। ওইখানের মধ্যে আরো অনেকগুলো পক্ষ আছে। জামাতের সমসাময়িক চিন্তা করে বা জামাতের মতো করে চিন্তা করে বা জামাতের মতো করে ধর্মভিত্তিক রাজনীতি করে, এরকম অনেকগুলো দল আছে। হ্যাঁ, আপনি আজকেও দেখবেন চট্টগ্রামে আহলে হাদিস না আহলে সুন্নাহ কাদের সাথে যেন পুলিশের মারামারি হয়েছে, একদম সেই এই অগাস্ট মাসের মতো পাথর ছোড়াছুড়ি, হ্যাঁ, পুলিশ এবং জনগণ মুখোমুখি। এরা কারা? এরা কোত্থেকে আসলো ভাই? হ্যাঁ, মানে এখন আপনি ইসলামের ঝান্ডা ধরে বা ধর্মভিত্তিকের ঝান্ডা ধরে যা শুরু করছে ভাই এদেশের মানুষ, আপনি তো কোথাও জায়গা পাবেন না। বিশ্বে আপনার এই ইমেজ গুলো অনলাইনে চলে যাইতেছে। এই যে আপনি মিডিয়ার কথা নিয়ে কথা বললেন যে ওই 2013-তে খালেদা জিয়ার সময় মিডিয়া কোথায় ছিল, মিডিয়া আজকে যে আচরণ করতেছে, ভাই এই মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা, কোনো গ্রহণযোগ্যতা নাই। সবাই জানে কার পত্রিকা কোনটা, কার টিভি চ্যানেল কোনটা, কে কোন মালিক, কে কার এজেন্ডা নিয়ে কাজ করে। আপনার মতো মানুষ বা আপনাদের মতো আরো যারা আছে, এই ইলিয়াস বলেন বা পিনাকি বলেন বা আমার মতো যারা সাধারণ মানুষ যারা নিজেদের মতো করে ইউটিউব চ্যানেল চালায় বা কথা বলে, এদের কথাই মানুষ এখন শুনবে। হ্যাঁ, মানুষ ওইখান থেকেই সত্যকে খুঁজে বের করে নেওয়ার চেষ্টা করবে। মানুষ এখন বুঝে যে আপনি যদি বিএনপির পক্ষ হয়ে কথা বলেন আপনার এজেন্ডা কি মানুষ বুঝে ফেলে, আপনি যদি জামাতের হয়ে কথা বলেন আপনার এজেন্ডা কি মানুষ বুঝে ফেলে। হ্যাঁ, ওই জায়গাগুলো আসলে মানুষের কাছে মানুষ এখন পরিষ্কার। সো মিডিয়া যদি তার নিরপেক্ষ ভূমিকা পালন না করতে পারে তাহলে কখনোই মানে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আবার কিছু কিছু মানুষ আছে, ওই যে বললাম যে কিছু মানুষ আছে যারা ধরেন ওই ধর্মভিত্তিক দলগুলোর মিডিয়া পছন্দ করে, তারা ওগুলাই শুনবে। তারা আবার অন্য কেউ যদি কোনো বস্তুনিষ্ঠ বা কোনো সত্য খবরও প্রচার করে সেটাকে কিন্তু পাত্তা দিবে না। কেন?
কারণ সে তো ওই মতালম্বের কথা বিশ্বাস করে, তো সেই মতালম্বের কথা বিশ্বাস করবে। আমার কথা হচ্ছে ভাই, যে কোনো কিছু, যে কোনো রাজনীতি বা যে কোনো পক্ষপাতিত্ব বা যে কোনো কিছু ইয়ে করার আগে আপনার আমার মতো সাধারণ মানুষের যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, এটা হচ্ছে রাজনীতি শিক্ষা, এটা হচ্ছে সামাজিক এবং নৈতিক শিক্ষা। বাংলাদেশের জন্য ভালো কোনটা, বাংলাদেশ কিভাবে বহির্বিশ্বে নিজেকে উন্নত করবে, গতকালকের অবস্থান থেকে আজকে কিভাবে দুর্নীতি কমায় নিয়ে আসবে, গতকালকের খারাপ থেকে কিভাবে আমরা আজকের দিনে আরেকটু উন্নতি করব, আগামীকালকে এটা থেকে আরেকটু কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সম্প্রীতি বজায় রাখা যায়, ধর্মীয় মূল্যবোধ প্রত্যেকে ধর্ম পালন করবে, কিন্তু প্রত্যেকে আবার অন্যের ধর্মকে সম্মান করে কিভাবে মানে সমাজে একই সাথে সহ অবস্থান করবে, কিভাবে রাজনৈতিক বিভেদ থাকা সত্ত্বেও কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ভাবে হেনস্থা না করে সুষ্ঠু রাজনৈতিক চর্চা, এবং এই চর্চাটা কি বাংলাদেশমুখী রাজনৈতিক চর্চা যারা করবে, সেই চর্চার দিকে কিভাবে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ের দিকে আমাদেরকে যেতে হবে। পলিটিক্যাল ফাইট কিছু থাকবে, কারণ পলিটিক্যাল ফাইটটা ইলিয়াস কি আগে করছিল, পিনাকি কি আগে করছিল, তাদের তো করতে না, তারা এখন কেন করতেছে আপনাকে এটা বুঝতে হবে। কারণ যেই স্বপ্নটা নিয়ে তারা এই বিপ্লব করছে, যেই স্বপ্নটা নিয়ে মানুষগুলো শহীদ হয়েছে 24-এ, যেই স্বপ্নগুলো নিয়ে এখনো যারা ওই আন্দোলন করছে তাদের জীবনের তো কোনো মানে নিরাপত্তা নাই। যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতা আসলে এদেরকে মেরে ফেলবে। তাহলে এই সময়ের মধ্যে যদি এই রাজনৈতিক চরিত্রকে আমরা পরিবর্তন করতে না পারি, একটা সুষ্ঠু সহাবস্থানের রাজনীতির মধ্যে যদি আমরা যেতে না পারি, যারা অরিজিনাল অন্যায় করেছে এবং যারা খুন করেছে তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে, তাহলে তা না হলে ভাই এগুলোর কোনো উন্নতি হবে না, এবং বরঞ্চ আমরা আরো দিন দিন আপনি দেখবেন সাউথ আফ্রিকার অনেকগুলো রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলো ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে, আমরা ওই রকমই একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে পরিগণিত হব, এবং এটা হয়তো এমন পর্যায়ে যাবে যে আমাদের মানচিত্রও 2 টুকরা হয়ে যেতে পারে। আমি এটা বলতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নজরুল ভাই এখানে কিছু অ্যাড করতে চান কিনা ভাইয়ের জি, সাথে? আমি সঙ্গে যেহেতু লাস্ট সংক্ষেপেই, রাজাকার অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধু ক্ষমতা পেয়েছিলেন, যারা দেয় নাই পাকিস্তানিরা, এবং পাকিস্তান ভুট্টুদেরকে প্রেসার করেছিল ইউএসএ, এবং জামাত ইসলামকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এখন আসি রাজাকার, অর্থ পাচার, ভোটাধিকার, লুট এবং বৈষম্য, 3টি কারণে আন্দোলন, 9 মাস যুদ্ধ, বিজয় সংগ্রাম। কিন্তু বিজয় লাভ করার পর আওয়ামী লীগই সেই মুক্তিযুদ্ধকে ঝাড়ু পেটা দিয়েছে, গণতন্ত্রকে ঝাড়ু পেটা দিয়েছে 4র্থ সংশোধনীর মাধ্যমে, একদলীয় বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। চলে আসে সম্প্রতি, শেষ দিবেন যেহেতু, 5ই আগস্ট 3 বার ভোটাধিকার, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, শাপলা পিনকালা, অসংখ্য গণহত্যার প্রেক্ষাপটে আন্দোলন। সেই আন্দোলনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কথা বাদই দিলাম, অন্যান্য রাজনীতিবিদও 71 এবং 5ই আগস্টের শহীদের সাথে প্রতারণা করছে, মির্জাফরি করছে। অন্তর্বর্তী সরকারের 2-4 জনের ইচ্ছা থাকা সত্ত্বেও, অন্তর্বর্তী সরকারের অন্যান্যদের চাপে, এই অন্তর্বর্তী সরকারও বর্তমানে যে ভূমিকা নিচ্ছে বিচারহীনতার, তাও মির্জাফরি করছে, রাজাকারি করছে। রাজাকার অর্থই দেশদ্রোহিতা। একটা শব্দ দিয়ে শেষ করব, 626 জন সেনা আশ্রয়ে রাঘব গালরা কিভাবে পালিয়ে যায়, একটা প্রশ্নই করলাম। তারপর যে আওয়ামী লীগ 3 বার বাংলার মানুষকে ভোটাধিকার হতে বঞ্চিত করলো, সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের অনেক দ্বিমত পোষণ করেন, বলেন সব দল ছাড়া সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক দেশে হয় না। আমি অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই, যখন 3 বার ভোটাধিকার লুণ্ঠিত হয়েছিল, শাপলা পিলখানা সম্প্রতি ছাত্র জনতা হত্যা, গণহত্যা হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের গণতন্ত্রবোধ, কোথায় ছিল মানবতা,
কোথায় ছিল সর্বদলীয়? ধিক্কার জানাই। আমাদের ট্যাক্সের টাকায় আমরা বসিয়েছি অন্তর্বর্তী সরকার, কিন্তু প্রকৃত শাসন, সুষ্ঠু শাসন আমরা পাচ্ছি না। আমরা কি পাচ্ছি? দুষ্টের পালন এবং শিষ্টের দমন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ দুইজনকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সময় দেওয়ার জন্য। আমাদের আজকে আলোচনা থেকে আপনারা যে যেখান থেকে দেখেছেন, আশা করি আপনারা আপনাদের মন্তব্য শেয়ার করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আরো ভবিষ্যতে আরো ভালো ভালো কন্টেন্ট এবং ভালো ভালো জনতার যে মতামত, সেই মতামত যাতে ফুটিয়ে তুলতে পারি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা চেষ্টা করবেন আমাদের এই ডিবেটে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সঞ্চালক ভাইকেও অসংখ্য ধন্যবাদ আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদেরকে কথা বলার সুযোগ করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে মস্তিষ্ক দিমাগ দিয়ে যেন সত্য কথা নির্ভীকভাবে তুলে দেওয়ার তৌফিক দেন এবং সবাইকে যেন আল্লাহ যেন সবাইকে আমাদের ঈমানের সাথে মৃত্যুবরণ করেন, সততার সাথে। আমিন আমিন। নর্থ ইস্ট ভাই, প্লিজ। থ্যাংক ইউ হৃদয়ন ভাই। আপনার প্ল্যাটফর্মে আজকে কথা বললাম, কথা শুনলাম নজরুল ভাইয়ের। আপনারা ভালো থাকবেন এবং আপনার দর্শক বৃন্দ আশা করি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমাদের পরবর্তী এবং আজকের অনুষ্ঠান সহ পরবর্তী অনুষ্ঠানগুলো দেখবে। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।